আসসালামু আলাইকুম। শুরু করছি উষার আলো। লিখেছেন সামিউল ইসলাম। পর্ব ইলিশ। কণ্ঠে আমি আসমা খাতুন। ৯০-এর দশক। ঢাকা শহরে তখনও উন্নয়নের ব্যাপকতা লাভ করেনি। এই শহরে উচ্চ ও মধ্যম আয়ের মানুষ কম নয়, তবে নিম্ন আয়ের মানুষের সংখ্যাই বেশি। আর সেই স্বল্প আয়ের মানুষের একমাত্র আশ্রয়স্থল বস্তি এলাকা। ঢাকা শহরের যত্রতত্র গড়ে উঠেছে বস্তি। অসংখ্য বস্তির মধ্যে উল্লেখযোগ্য হলো বিএনপি বস্তি। আগারগাঁওয়ের বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই বস্তি। এই বস্তির নাম কেন বিএনপি বস্তি তার ইতিহাস আমার জানা নেই, জানার প্রয়োজনও নেই। তবে বস্তির মানুষের বিচিত্র জীবনের ইতিহাস জানা খুব জরুরি। লক্ষ লক্ষ বস্তিবাসীর মধ্যে একজন মধু মিয়া। নামটি মধু মিয়া হলেও তার জীবন তিক্ততায় ভরা। দুজনের ছোট্ট একটি পরিবার। পরিবারের সদস্য দুজন হলে কি হবে? রিকশার চাকার তাল মিলিয়ে কেরকেরিয়ে চলে যায় জীবন সংসার। বউটা যখন বেঁচে ছিল, বউয়ের গার্মেন্টসের চাকরির বেতন আর মধুমিয়ার রিকশা চালানোর পয়সায় খেয়ে পড়ে মাসে ৫০০ টাকা জমাতো। ১ বছর আগে আকস্মিক সড়ক দুর্ঘটনায় মরে গেছে বউটা। এখন ৬ বছরের মেয়ে আমেনাকে নিয়ে চলে যাচ্ছে জীবন। মধুমিয়া মাহারা মেয়ের যত্ন নিতে কম করে না। মধুমিয়াকে আমেনার বাবা ও মা উভয়ই বলা চলে। মেয়েকে খাওয়ানো, গোসল করানো, ঘুম পাড়ানো সবই করে মধুমিয়া। এত যত্নের পরেও আমেনার মুখে তৃপ্তির হাসিটা যেন দেখা যায় না কখনো। এত অল্প বয়সে মা হারানোর কারণে শিশু মনে যে কষ্টের বরফ জমেছে তা গলবে না সহজে। বাবা কাজে গেলে বস্তির ছোট বাচ্চাদের সাথে চলে আমেনার পুতুল খেলা। খেলতে খেলতে বাচ্চাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয় হরহামেশা। মারামারিও লেগে যায় মাঝে মধ্যে। কখনো কখনো বাচ্চারা আমেনার বিরুদ্ধে তাদের মায়ের কাছে অভিযোগ দেয়। এতে চোখ রাঙানি দেখতে হয়, বকাও খেতে হয় অন্যের মায়ের কাছে। কিন্তু আমেনার অভিযোগ দেবার কোনো আদালত নেই। এমনকি মার খেলেও দেখার কেউ নেই। নিঃশব্দে ধুলিমাখা হাতে চোখ মুছে থাকে আমেনা। চোখের লোনা জল আর হাতের ধুলির মিশ্রণ বলে দেয় ছোট্ট শিশুর মনের চাপা কষ্টের কথা। আবারও শিশুরা মিলে যায়, খেলায় মেতে উঠে সব অভিমান ভুলে। সন্ধ্যা ঘনিয়ে আসে যখন, সব শিশুরা ফিরে যায় মায়ের আঁচলে। কিন্তু আমেনা কোমরে বাঁধা সুতোয় ঝুলানো চাবি দিয়ে তালা খুলে প্রবেশ করে মা শূন্য অন্ধকার ঘরে। চৌকির উপর উঠে টিনের বেড়ার খুঁটিতে লাগানো ইলেকট্রিক বোর্ডটির দ্বিতীয় সুইচটি চাপ দিতেই জ্বলে ওঠে ৬০ ওয়াটের একটি বাল্ব। ৬০ ওয়াটের বাল্ব জ্বলতেই ঘরের অন্ধকার দূর হয়, কিন্তু আমেনার মনের অন্ধকার আরও প্রগাঢ় হয়। জনশূন্য ঘরে বাবার জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার থাকে না। বাবা তাড়াতাড়ি ঘরে ফিরলে বাপ মেয়ে সংসারে জমে উঠে কর্মব্যস্ততায়। বাবার ছোট ছোট কাজে সহায়তা করে আমেনা। বাবার ফিরতে দেরি হলে একা একা সময় কাটে না। কখনো বিছানার নিচ থেকে অ্যালবামটা বের করে দেখতে থাকে মায়ের ছবি, একটার পর একটা। দেখতে দেখতে চোখে নেমে আসে ঘুম। নিজের অজান্তেই চৌকিতে বিশৃঙ্খলভাবে ঘুমিয়ে পড়ে আমেনা। মধুমিয়া বাসায় ফিরে যদি দেখে মেয়ে ঘুমিয়েছে, বালিশটা মাথায় দিয়ে গুছিয়ে শুয়ে দেয় তাকে। তারপর রান্নাবান্না শেষে মেয়েকে জাগিয়ে দুটো খাইয়ে দেয়। না জাগলে রাতে আর খাওয়াও হয় না। নিজে দুটি খেয়ে ঘুমিয়ে পড়ে মধুমিয়া। রোজ সকালে খাওয়া সেরে গামছাটা ঘাড়ে নিয়ে রিকশার গ্যারেজের দিকে রওনা হয় মধুমিয়া। তবে যাওয়ার আগে প্রতিদিন একটি দুটি বাক্য ভেসে আসে কানে। আজও ব্যতিক্রম হলো না। মারে, আমি জায়গা, তুই খাইয়া নিবি। আচ্ছা। দূরে কোথাও যাইও না বাবা, আর কোনো সমস্যা হইলে মালিকার মার কাছে গিয়া কইবা। আচ্ছা। কথা শেষে হনহন করে জুতোর ফটফট শব্দ তুলে জ্বলন্ত বিড়িটা ডান হাতে দোলাতে দোলাতে গ্যারেজের দিকে চলতে থাকে। আজও প্রতিদিনের মতো গ্যারেজে গিয়ে রিকশাটা বের করে গামছা দিয়ে সিটটা পরম যত্নে মুছে নিল মধুমিয়া। তারপর বেল ও ব্রেকটাও পরীক্ষা করে দেখে নিল। রিকশার বেলের কিরিং কিরিং শব্দ শুনে এগিয়ে এলো রিকশার মালিক জলিল মিয়া। মালিকের মালিকানার ভঙ্গিতেই বলল, কি মধুমিয়া, রিকশার জমার বাকি ৩০০ টাকাটা কবে দিতেছ? কতদিন হলো মনে আছে সে কথা? ৭ দিনের মধ্যে টাকাটা না দিলে আর রিকশা দেওয়া বন্ধ করে দিমু কইলাম। দিয়া দিমু মহাজন, কয়দিনের মধ্যেই দিয়া দিমু। মাইয়াডার অসুখ অনেরই তো দিতে পারি নাই, অহন সারছে, তাড়াতাড়ি দিয়া দিমু। মনে থাকে জানি, নইলে কিন্তু রিকশা চালানি বন্ধ। প্রথম সকালের রিকশার মালিকের চ্যাটাং চ্যাটাং কথা মনটা খারাপ করে দিল মধুমিয়ার। গরিবের আবার কিসের সকাল আর কিসের বিকেল।
এসব ভাবলে কি গরিবের চলে? এ কথা ভেবে একটু মুস্কি হাসির ভান করে রিক্সা নিয়ে প্যাডেল মারতে মারতে চলে গেল মধুমিয়া। ওদিকে আমেনারও মন খারাপ। গরিবের যেমন সকাল নেই বিকেল নেই, গরিবের সন্তানেরও তেমনই সকাল নেই, অবসর সময় নেই, সময় নেই। দোষে বিনা দোষে ভর্ৎসনা গালমন্দ শুনতে হয় সবার। পাশের ঘরে রহিমার বাবা বাজার থেকে বড় একটা ইলিশ মাছ এনেছে। কি বড় ইলিশ! আমেনারও ইলিশ খেতে ইচ্ছে করছে। রহিমার মা ইলিশের আইস ছাড়ালো, তারপর বড় বড় টুকরো করে কাটলো ইলিশটা। আমেনা অনেকক্ষণ ধরে হাঁটুতে হাত দিয়ে উপুর হয়ে দেখলো সবই। রহিমার মা আমেনাকে সহ্য করতে না পেরে ঝেংড়ি দিয়ে বলল, যা এখান থেকে। মন খারাপ করে চলে গেল আমেনা। আজ খেলায় মনটা বসে না আমেনার, ঘরেও মন টেকে না। সবসময় আমেনার মাথায় ইলিশের চিন্তা। আমেনা ভাবলো একটু যদি খেতে দিত কি মজাই হতো। ততক্ষণে রহিমার মায়ের ঝাড়ির কথা ভুলে গেছে আমেনা। পোষা বিড়ালের মতো আস্তে আস্তে আবারও পাকের ঘরের দিকে উপস্থিত। পাকের ঘরের চালার খুঁটিটায় এক পায়ে বেড়ি দিয়ে খুঁটির উপরের অংশটা ডান হাতে বুকের সাথে চেপে ধরে রহিমার মায়ের টমেটোতে ইলিশ বোনা দেখছে মেয়েটা। ইলিশের গন্ধে আমেনার জিভে জল এসে গেল। রহিমার মা জানে হাতের কাছে আমেনার ঘোরাফেরার কারণ। রহিমার মা তা কিছুতেই সহ্য করতে পারল না। রহিমার মা তরকারি নাড়ানোর গরম চামচটা আমেনাকে লক্ষ্য করে ঝাড়া দিয়ে বলল, ওই যাবি নাকি এখান থেকে? চামচে লাগা থাকা গরম ঝোল আমেনার হাতের মধ্যে এসে পড়তেই আমেনা লাফ দিয়ে কুকিয়ে উঠল। ভয় পেয়ে সজোরে আপন ঘরের দিকে চলে গেল মেয়েটা। হাতের যে অংশে ইলিশের ঝোল লেগেছে সেখানে জিহ্বা লাগিয়ে ইলিশের স্বাদ নেওয়ার চেষ্টা করলো আমেনা, কিন্তু না, ইলিশের স্বাদের পরিবর্তে নিজের মাংসের স্বাদই পেল সে। জিহ্বার সাথে নিজের চামড়ার একটু অংশ উঠে এলো। তারপর শুরু হলো ক্ষতস্থানে জ্বালা পোড়া। কিন্তু কাকে বলবে এই কষ্টের কথা? মনে কষ্ট নিয়ে শুয়ে পড়ল আমেনা। শুয়ে শুয়ে ইলিশের কথাটাই মনে পড়ল তার। পড়ারই কথা। আমেনা তো ছোট শিশু, সে কি বুঝে? শিশু মন খেতে চেয়েছে, ব্যাস। দুপুরবেলায় খাবারের সময় আবারও আমেনার পদচারণা পাশের ঘরের দিকে। অবুঝ মেয়েটা গিয়ে দেখে সপরিবারে ইলিশ দিয়ে মজা করে ভাত খাচ্ছে। আমেনার খেলার সাথী রহিমা, সেও মজা করে খাচ্ছে ইলিশ মাছ। আমেনা দরজায় দাঁড়িয়ে কখনো ইলিশের দিকে কখনো রহিমার মায়ের মুখের দিকে তাকায়। যদি একটু আমন্ত্রণ পায় সে অপেক্ষায়। একে একে সবার খাওয়া শেষ। পাশের বিড়ালটাও কড়মড় করে কাটাগুলি চিবে চিবে খেলো, তাও দেখলো আমেনা। আমেনার ভাগ্যে জুটল না এক টুকরা মাছ। শেষবারের মতো বেদনাক্রান্ত মন নিয়ে আমেনা ফিরে এলো আপন ঘরে। হায় রে মানুষ, কি হতো আমেনাকে এক মুঠো ভাত আর এক টুকরা ইলিশ মাছ দিলে? মানুষ এত স্বার্থপর হয়? আমেনা সিদ্ধান্ত নিল বাবাকে একটা বড় ইলিশের কথা বলবে। আবার আমেনা ভাবে সে তো অনেক দেরি, আজ বললে কালকে আনবে ইলিশ। আমেনার তো কিছুতেই তর সইছে না। এখন হলে ভালো হতো। ছোট মানুষের মন এমনই, কোনো কিছু চাওয়া মাত্র পেলেই শান্তি। সারা দিনমান অপেক্ষার পর রাতে বাবা ঘরে এলে আমেনা বলল, বাপজান একটা ইলিশ মাছ আনবা? আমেনার প্রশ্নের জবাব নেই। মধুমিয়া জানে তার পক্ষে ইলিশ মাছ কেনা সম্ভব নয়। আবারও প্রশ্ন করলে মধুমিয়া বলল, হ রে মা, আনুম, কিন্তু অহনে না। অহনে বাজারে ইলিশ মাছ নাই, আয়ালোক আনুম নে, বাজারে আইলে আনুম। বাবার জবাবে আমেনার মন ভরল না। আমেনা বলল, বাজারে আহে নাই তো রহিমার আব্বা আনছে কোত্থেকা? মধুমিয়া আর জবাব খুঁজে পায় না। ঠিক আছে রে মা, বাজারে যাইয়া পাইলে আনুম, কাল আনবা, দেরিতে পারলেও আনুম। বাবার দুটানা দু কথায় আমেনার মনের আশার সঞ্চার হলো না। আমেনা মনে মনে ভাবে, আমার বাবাটা রহিমার বাবার মতো না। রহিমার বাবাই রহিমারে কত কিছু আইনা দেয়, কিন্তু আমেনা জানে না বাবার দোটানা কথার অর্থ। একটি ইলিশের পয়সা জোগাড় করতে কত সাধনা করতে হয়, কত ঘাম ঝরাতে হয়। রাতে শুয়ে আমেনার হাতের ক্ষতস্থান চোখে পড়ল মধুমিয়ার। ক্ষতের কারণ জানতে চাইল মেয়ের কাছে। ছোট্ট শিশুরা মিথ্যা বলতে জানে না। আমেনা সত্য কথাটা বলে দিল সহজে। আমেনার কথা শুনে মনের মধ্যে মোচড় দিল মধুমিয়ার। দু চোখের জল আর ধরে রাখতে পারল না সে। তোর খুব ইলিশ মাছ খাইতে ইচ্ছা করছে না রে মা? হ বাপজান, খুব ইচ্ছা করছে। কালই তোর জন্য পদ্মার ইলিশ আনুম, তুই এখন ঘুম যা। পদ্মা কি বাপজান? পদ্মা একটা নদীর নাম, সেখানে বড় বড় ইলিশ মাছ হয়। পদ্মার ইলিশের অনেক স্বাদ। বাবার কথায় শতভাগ আশ্বস্ত হলো আমেনা। মনের আনন্দে ঘুমিয়ে পড়ল সে। সকালবেলা রিক্সাটা নিয়ে বেরিয়ে পড়ল মধুমিয়া। সে প্রতিজ্ঞা করে বের হলো, আজ তাকে ইলিশ মাছ আনতেই হবে। আজ আর মধুমিয়ার না নেই। যে যেখানেই যেতে চাচ্ছে সেখানেই মধুমিয়ার যাত্রা। আজ বুঝি 3 চাকার রিক্সাটাও ক্লান্ত হয়ে পড়েছে।
অন্যদিকে আমেনারও আজ খুশি খুশি লাগছে। আজ বাবা ইলিশ মাছ আনবে, রাতে মজা করে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। আমেনা এতক্ষণে 5-7 জন খেলার সাথীকে বলেছে ইলিশ মাছ আনার আগাম সংবাদটা। কোনো কোনো বন্ধুদেরও 2-3 বার বলে ফেলেছে। রহিমাকে আরও বেশি বলেছে, কারণ রহিমারা গতকাল ইলিশ খেতে দেয়নি। মেয়ের বাহানা মেটাতে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে বাজারে গেল মধুমিয়া। রিকশাটা দাঁড় করে মাছ বাজারে একটি মাছের দাম জিজ্ঞেস করলো বিক্রেতাকে। মাছ বিক্রেতা জানালো মাছটির দাম 200 টাকা। মধুমিয়া একটু হকচকিয়ে উঠল, আবারও জিজ্ঞেস করলো, একটা মাছের দাম 200 টাকা? মাছ বিক্রেতা মধুমিয়ার কথা শুনে বলল, আকাশ থেকে পড়লে মনে হয়। মধুমিয়া সারাদিনের রোজগার একাধিকবার গুণে দেখলো তার কাছে 150 টাকার বেশি নেই। সে বলল, ভাই 150 টাকায় দেওয়া যায় না? মধুমিয়ার কথার উত্তরে মাছ বিক্রেতা বলল, ইলিশ খাওয়া লাগবে না, পুঁটি মাছ খাও কিনা। এবার মধুমিয়ার জানার ইচ্ছে নিয়ে বলল, কয়দিন আগে একটা ইলিশ মাছের দাম ছিল 40-50 টাকা, অহন তা 200 টাকা কেন ভাই? মাছওয়ালা বলল, এখন আর সেই দিন নাই, এখন মাছ রপ্তানি হয়। রপ্তানি? রপ্তানি কি বুঝো? মধুমিয়া ঘাড় নাড়িয়ে না সূচক জবাব দিল। মাছ বিক্রেতা বলল, আরে বিদেশে নিয়ে যায়, বিদেশে। দেশের মানুষ খাইবার পায় না, বিদেশে যায় কেন? তুমি বুঝবা না। এই যে দেখতেছো না মাছের দাম 200 টাকা, এইটা বিদেশে গেলে এটার দাম হইব 2000 টাকা, বুঝলা? আরো হতবাক হয়ে গেল মধুমিয়া। মাছ কেনা আর হলো না মধুমিয়ার। মাছ কিনতে না পারার ব্যথা নিয়ে মলিন মুখে এবার ঘরে ফিরে যাবার পালা। মাছওয়ালা বুঝতে পেরেছে বেচারা গরিব মানুষ, ইলিশ খাওয়ার শখ হয়েছে কিন্তু পকেটে টাকা পয়সা নেই। ভিতরে দয়ার সৃষ্টি হলো। মনে মনে ভাবলো, আজ না হয় একটু লাভ কম হলো, তাতে কি, মানুষটাকে তো একটা মাছ দেয়া যায়। অবশেষে মধুমিয়াকে ডেকে 150 টাকায় দিয়ে দিল ইলিশ মাছটা। মধুমিয়াও মনের খুশিতে মাছ নিয়ে রওনা হলো বাসার অভিমুখে। ঢাকা বড় ব্যস্ত শহর, কারোর হাতে যেন সময় নেই। সবাই ছুটে চলেছে দ্রুত গতিতে আপন গন্তব্যে। কেউ বা গাড়িতে, কেউ বা রিকশায়, কেউ বা পায়ে হেঁটে। আজ মধুমিয়ার হাতেও একদম সময় নেই। অনেক দিন মা হারা মেয়ের মুখে হাসি দেখেনি মধুমিয়া। মেয়ের মুখের হাসি দেখার জন্য বেকুল সে। দ্রুতগতির 4 চাকা গাড়ির সাথে পাল্লা দিয়ে ছুটে চলেছে মধুমিয়া। কপালে কি বিপত্তি! হঠাৎ একটি প্রাইভেট কারের সাথে রিকশার হালকা সংঘর্ষ। গাড়ি থামিয়ে নেমে এলো গাড়ির মালিক। চড়াও হলো রিকশা চালক মধুমিয়ার উপর। লোকজন জমা হলো অনেক। গাড়ির সাথে রিকশা লেগেছে না, রিকশার সাথে গাড়ির সেটা বিষয় নয়। দামি গাড়ি আর বেদামি রিকশা, এটাই হলো বিষয়। গাড়ির মালিক পারে না তো রিকশা চালক মধুমিয়াকে আস্ত গিলে ফেলবে। মধুমিয়া দোষ আর নির্দোষের কথা না ভেবে ভুল স্বীকার করলো। ভুল স্বীকার করলেও, এমনকি করজোড়ে ক্ষমা চাইলেও গাড়ির মালিকের যেন রাগ কমে না। অবশেষে ট্রাফিক পুলিশ এসে গাড়ির মালিককে সান্ত্বনা দিয়ে বিষয়টা হাতে নিল। দায়ে কার, দোষ কার সেটা ব্যাপার না পুলিশের কাছে। মধুমিয়াকে আর রিকশাটা টেনে নেওয়া হলো রাস্তার পাশে নির্জন জায়গায়। কথায় শাসানো হলো মধুমিয়াকে, কিন্তু মধুমিয়ার তাতে খারাপ লাগেনি মোটেও। প্রায়ই এমন পরিস্থিতিতে পড়তে হয় তাকে। পুলিশও জানে কিছু করার নেই, বকাঝকা করে আর টুকিটাকি জরিমানা করে এমন পরিস্থিতি সামাল দিতে হয়। আজ পুলিশের আচরণ একটু বেশি খারাপ। আজ মনে হচ্ছে মধুমিয়াকে শক্ত জরিমানা গুনতে হবে। মধুমিয়ার রিকশায় শুয়ে থাকা ইলিশের দিকে নজর পড়েছে পুলিশের। পুলিশ মনে মনে ভাবে, বাড়িতে শ্বশুর মশাই এসেছে, মাছটা হলে ভালোই হয়। দেশ আর দশের সেবায় নিয়োজিত থাকায় বাজার করার সময় হাতে হয়ে ওঠে না। মাছটা নিলে শ্বশুরসহ ছেলে মেয়ে নিয়ে খাওয়া যাবে বেশ। কানসায় বাঁধা দড়িটা ধরে নামিয়ে নিল ইলিশটা আর রিকশা নিয়ে সোজা পথে যেতে বলল পুলিশ। মধুমিয়া অনেক অনুনয় বিনয় করে বলল, পুলিশ কোনো কথাই শুনল না। অনুরোধে কাজ না হলে মধুমিয়া পুলিশের পা দুটি জড়িয়ে ধরল মাছটা ফিরিয়ে দিতে। মধুমিয়া কিছুতেই পা ছাড়তে চাইল না। অবশেষে বেতের লাঠি দিয়ে ফটাফট পাছায় দুটি কষাঘাত করলো পাজি পুলিশটা। পরিশেষে পা ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে রিকশা নিয়ে চলে যেতে হলো বাধ্য হয়ে মধুমিয়ার। মেয়ের মুখের হাসিটা আর দেখা হলো না। জবাব দিবে কি মেয়ের কাছে ভেবে পায় না মধুমিয়া। পুলিশের লাঠির আঘাত খেয়েও যদি ইলিশটা ফিরে পাওয়া যেত, তবু মধুমিয়ার কষ্ট লাগতো না এতটুকু। অধীর আগ্রহে বাবার পথ চেয়ে বসে আছে আমেনা। কখন আসবে? বাবার সময় যেন আর কাটে না। জানালাটা দিয়ে পথের দিকে উকি মারে বারবার। যত দূর দৃষ্টি যায় না, তার চেয়ে বেশি দূর দেখার চেষ্টা করে আমেনা। হঠাৎ দরজা খোলার শব্দ, বুকের মধ্যে ধক করে উঠল। এই তো বাপজান এসেছে, কিন্তু বাবার হাত খালি।
মলিন হয়ে গেল আমেনার আনন্দময় মুখটা। আস্ত করে বলল, বাপজান, ইলিশ আনো নাই? বাবার মুখে কোনো জবাব নেই। আনো নাই কেন? তবু জবাব নেই। বাবার নীরবতায় আমেনার কান্না চলে এলো। অশ্রুসিক্ত আমেনার চোখ দেখে পুলিশের প্রতি ভীষণ রাগ হলো মধুমিয়ার। রাগ হলো নিজের ভাগ্যের প্রতিও। রাগে অগ্নি স্ফুলিঙ্গ গিয়ে পড়লো আমেনার উপর। ইলিশ ইলিশ করস কেন? জীবনে ইলিশ মাছ দেখোস নাই হারামজাদি? কত জ্বালাবি আমারে? তুই মায়ের মতো মরতে পারস না? গরিবের ঘরে জন্মাইছিস কেন? বড় লোকের ঘরে জন্মাইতে পারস নাই? ইত্যাদি ইত্যাদি। যতটুকু আনন্দের রেশ ছিল আজ সারাদিন বাবা ইলিশ না আনায় আর বাবার লাগামহীন ভর্ৎসনায় তার চেয়ে বেশি ব্যথিত হলো আমেনা। খাওয়া দাওয়া না করেই বালিশে মুখ চাপিয়ে ফিকিয়ে ফিকিয়ে কাঁদতে ঘুমিয়ে পড়লো মেয়েটা। রাত অনেক গভীর হয়েছে, ঘুমিয়ে পড়েছে পৃথিবীটা, কিন্তু আজ মধুমিয়ার চোখে ঘুম নেই। বুকের মাঝে রাশি রাশি যন্ত্রণা ঢেউ খেলা খেলছে। মেয়েটাকে অযথা বকাঝকা করাটা ঠিক হয়নি, তা বুঝলো মধুমিয়া। ঘুমন্ত মেয়েকে পিতৃস্নেহের পরশ বুলিয়ে দিল দীর্ঘক্ষণ। মধুমিয়া আবারও প্রত্যয় করলো আগামীকাল একটা ইলিশ আনার। প্রয়োজনে শরীর থেকে লিটার লিটার রক্ত বিকিয়ে আবারও একটা ইলিশ আনবে, তাই তার প্রতিজ্ঞা। পরদিন সকালে ঘুম থেকে জেগে দেখলো আমেনা বাবা নেই। প্রতিদিনের মতো প্লেটে ভাত সাজানো। মুখটা ধুয়ে আলু ভর্তা ভাতটুকু খেয়ে নিল আমেনা। প্রতিদিন খাওয়ার কাজটা সেরে খেলনাপাতি নিয়ে খেলতে যায় মেয়েটা, কিন্তু আজ আর বাইরে খেলতে যাবে না সিদ্ধান্ত নিল সে। গতকাল বন্ধুদের কাছে অনেক গল্প করেছে তার বাবা ইলিশ আনবে, কিন্তু তার বাবা তো ইলিশ আনেনি। যদি বন্ধুরা জানতে চায় তার বাবা কত বড় ইলিশ মাছ এনেছে, যদি জানতে চায় কত মজা ছিল ইলিশ মাছটা খেতে, কি জবাব দিবে আমেনা? বরং বাসায় বসে থাকাই ভালো। আমেনার সিদ্ধান্তটা অতুলনীয়। আজ নিজের হাঁড়ি পাতিল নিয়ে সে একাই খেললো ঘরের মধ্যে, একাই রাঁধলো, একাই বাড়লো, আবার একাই খেতে বসলো। ভাত আর ইলিশ মাছের তরকারি। ধুলি হলো ভাত আর কচু গাছের ডাটা হলো কাল্পনিক ইলিশ। আজও সারাদিন রক্ত গলিয়ে রিক্সা চালিয়ে 200 টাকা দাম দিয়ে একটা বড় ইলিশ কিনেছে মধুমিয়া। আজ মনে অনেক আনন্দ, আজ আর কোনো ভয় নেই। আজ মেয়েটার মুখের হাসি দেখে গতকালের দুঃখটা পুষিয়ে নেবে। জ্বলন্ত বিড়িটা হাত দুলানির সাথে জোনাকির মতো উড়ছে। অন্য হাতে ইলিশের মুখে বাঁধা রশি দিয়ে চির অভ্যস্ত স্যান্ডেলের শব্দ তুলে বাসায় অভিমুখে সবেগে চলেছে মধুমিয়া। হঠাৎ দেখে শত শত মানুষ দৌড়ে ছুটে চলেছে বস্তির দিকে। তাকিয়ে দেখে একটা বিশাল ধোঁয়ার কুণ্ডলী আকাশের দিকে উঠছে। ফায়ার সার্ভিসের গাড়িগুলি হর্ন বাজিয়ে ছুটে চলেছে। আগুন জ্বলছে দাউ দাউ করে। আগুনটা বস্তিতে ধরেছে নিশ্চিত, তবে মধুমিয়ার ঘরের আগে না পরে কিংবা নিজের ঘরে স্থির করতে পারছে না মধুমিয়া। এবার আর রক্ষা নেই। মানুষের সাথে দৌড় দিল মধুমিয়া। যত কাছে যায় তত আতঙ্কিত হয় সে। একেবারে বাসার কাছে গিয়ে চিৎকার করে কেঁদে ওঠে মধুমিয়া। নিজের ঘর সহ বস্তির সব ঘরগুলি দাউ দাউ করে জ্বলছে। জ্বলুক ঘর, তাতে মধুমিয়ার কিছু যায় আসে না, কিন্তু মেয়েটা কোথায় তা নিয়ে উদ্বিগ্নতা তার। সবাই নিজ নিজ জানমাল নিয়ে ছোটাছুটি করছে। আমেনাকে কোথাও পাওয়া গেল না। হতাশায় পাগল প্রায় মধুমিয়া। কয়েক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলো। ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় আমেনাকেও খুঁজে পাওয়া গেল ভস্মীভূত ঘরের মধ্যে। কয়লা হয়ে পড়েছে। না, কয়লা নয়, আগুনে ঝলসানো একটা আস্ত ইলিশের মতো পড়ে রয়েছে ঘরের মেঝেতে। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।